ফিরলাম ব্রেকের পর। আর নজর রাখবো ব্রেকের আগেই বলেছিলাম খেজুরির দিকে, খেজুরির ভাঙনমারি, সেখানে জোড়া রহস্য মৃত্যু। একটা গ্রাম্য অনুষ্ঠান চলছিল আর তারপরে সেখানে এই মৃত্যুর ঘটনা। কিন্তু ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে। তবে তার আগে আরো একবার জানাই, একটা গ্রাম্য অনুষ্ঠান, সেখানে যুবক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে আসছে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা থানাও ঘেরাও করেছে। কিন্তু হ্যালোজেন লাইট খুলে পড়েই নাকি বিপত্তি, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বলে পুলিশ দাবি করছে। কিন্তু এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? একদিকে হত্যার অভিযোগ, অন্যদিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর দাবি পুলিশের। ঠিক কি উঠে আসছে তদন্তে সুজিত? পুলিশের স্পষ্ট কথা, পোস্টমর্টম হবে এবং তারপর যেসব পদক্ষেপ সেগুলোই নেওয়া হবে। এবং এখনো পর্যন্ত স্থানীয়দের কাছে দুরকম ভাবে তথ্য এসেছে, সে কথা পুলিশ জানাচ্ছে। সব বিষয়, যেটা প্রকৃত বিষয়, সেটাই সামনে আসবে এবং তদন্তও হবে, এমনটাই জানাচ্ছেন। প্রথম কাজ যেটা ময়না তদন্ত, পোস্টমর্টম, সেটা করার জন্য পুলিশ কিন্তু পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তারই মধ্যে অভিযোগ তুলে একদিকে বিজেপি এবং স্থানীয় মহিলারা, তারা কেউ থানা ঘেরাও করছেন, কেউ রাজ্য সড়ক, কেউ জাতীয় সড়ক অবরোধ করে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যাদেরকে অভিযুক্ত হিসেবে ধরা হচ্ছে, খুনের অভিযোগ করে তাদের গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে যখন অনড়, তখন কিন্তু বিরোধী দলনেতাও বলা যায় হেরে গিয়ে ওই পরিবার দুটি, যারা মারা গেছেন দুজন, তাদের দুটি পরিবারের সঙ্গে কথা বলেন। নজর থাকবে। ঘটনাটা কটায় ঘটেছে জানি না, আমার বাড়ি পর্যন্ত পৌঁছেছি 4টার সময়, খবর গেছি যে মারা গেছে। কিন্তু তার আগে ঘটনা শুনেছি যে 2টোর সময় ঘটেছে। হসপিটাল পর্যন্ত নিয়ে এসছে কে বা কারা, তাও জানি না সঠিক। এটা আমার মনে হচ্ছে চক্রান্ত করে মারা হয়েছে। এটা কোনো কারেন্ট লাগিয়ে মারা নয়, বা কোনো কারেন্ট শর্ট যেটা দিয়ে চালিয়ে দিচ্ছে কেউ, গুজব একটা তুলছে সেটা কারেন্ট, এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে মারা হয়েছে, এটাই আমার অভিযোগ। ঘটনাস্থলে হয়ে এসে যখন দেখি না সত্যি করে মারা গেছে। একে বৃষ্টি আর তার উপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া। রাজ্যে কি পরিস্থিতি বিভিন্ন জেলায়, সে ছবি আপনাদের দেখিয়েছি। কিন্তু আবারও ডিভিসি জল ছাড়লো এবং রাজ্যকে না জানিয়ে জল ছাড়লো। এবার কত কিউসেক জল ছাড়লো ডিভিসি? 56,000 কিউসেক জল ছেড়েছে, কিন্তু সেটা রাজ্যকে না জানিয়ে। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, ইতিমধ্যেই সেচ দপ্তরের সচিবের, ইতিমধ্যে ডিভিসিকে চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছে সেচ দপ্তরের সচিব। কি রয়েছে সেই চিঠিতে? তার কারণ রাজ্য বারবার আবেদন করে যে জানিয়ে জল ছাড়া হোক, না জানিয়ে নয়। দেখো, শুক্রবার অর্থাৎ গতকাল ডিভিসি জলাধারগুলি থেকে যে 56,000-এরও বেশি কিউসেক জল ছাড়া হয়েছে, সেখানে যেটা নবান্ন সূত্র খবর, রাজ্যকে না জানিয়ে ডিভিসির তরফ থেকে জল ছাড়া হয়েছে। জল ছাড়ার আগে রাজ্যকে কোনোভাবে ইন্টিমেশন বা কোনো কিছুই জানানো হয়নি। এবং তা নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান সেচ দপ্তরের সচিব মনীষ জৈনকে নির্দেশ দেন যাতে ডিভিসিকে এই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য। তার কারণ তুমি জানো, এর আগে রাজ্যের মুখ্য সচিব ডিভিসিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে জল ছাড়ার আগে যাতে রাজ্যকে জানানো হয়, কারণ রাজ্যেরও প্রস্তুতি নেওয়া প্রয়োজন রয়েছে, নদীর জলস্তরগুলি রাজ্যেরও দেখার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে অনেক সময় ডিভিসির জল ছাড়ার দরুন একাধিক অংশ প্লাবিত হয়ে যায়। তাই রাজ্যের প্রস্তুতি নেওয়ার খাতিরে ডিভিসি আগে থেকেই জানায়, কিন্তু এক্ষেত্রে দেখা গেল ডিভিসি আগে থেকে না জানিয়ে জল ছেড়ে দেয়। এবং সেই কারণে তুমি জানো, গতকালই রাজ্যের মুখ্য সচিবকে জরুরি ভিত্তিতে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে হয়। সেচ দপ্তরের সচিব প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই ডিভিসিকে চিঠি দিয়েছেন এবং আবেদন করেছেন যাতে এবার থেকে ডিভিসি জল ছাড়লে যাতে রাজ্যকে আগে থেকে জানায়। এবং গতকাল যে জল ছাড়া হয়েছে সেই নিয়ে ডিভিসির ভূমিকার ওপর ক্ষুব্ধ রাজ্য। বেশ সোমরাজ। আর এবার বসিরহাটের ছবি দেখাবো আপনাদের। জমা জলের যন্ত্রণা গ্রামে ঠিক কিরকম অবস্থা, কারণ যে মানুষগুলো এরকম অবস্থার মধ্যে থাকে তারাই জানে যে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়। ছবি দেখুন, জলমগ্ন হয়ে রয়েছে বসিরহাটের চক ফরশদপুর আর দাসপাড়া। যাতায়াতে দেখছেন কিভাবে যাতায়াত করছে তারা, কলা গাছ কেটে ভেলা তৈরি করেছে, কারণ এটাই এখন যাতায়াতের ভরসা তাদের। জমা জলে সাপের উপদ্রব বাড়ছে, বেহাল নিকাশি নালাতেই দুর্ভোগ বলে অভিযোগ করছেন এলাকাবাসী। তারা চাইছেন একটা স্থায়ী সমাধান হোক আর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে
পঞ্চায়েত। আর দেখুন স্কুল পড়ুয়ারা, তারা স্কুলে যাচ্ছে, যেতে তো হবেই, পড়াশোনা তো করতেই হবে, সব কিছু তো থেমে থাকতে পারে না, কিন্তু ওই কলার ভেলা, কারণ সেটাই তো ভরসা এখন তাদের যাতায়াতে। এই জলের সমস্যা, কোনো বছর ঘরে জল ওঠে না, এবার ঘরেও জল উঠে গেছে। আমরা ভয়তে বাস করছি, না আমাদের খাওয়া আছে, না ঘুম আছে, না কাজকর্ম আছে, কিচ্ছু নেই। আমাদের সব শেষ হয়ে গেছে এই জলের জন্য। ভেলায় করে যেতে হচ্ছে, জল আনতে হচ্ছে, বাচ্চাদের স্কুল নিয়ে যেতে হচ্ছে, বাচ্চারা ভয় পাচ্ছে, আতঙ্কে আছি তো। ঘরে চারপাশে জল থই থই করছে, হাঁটুর উপর অব্দি, আমাদের হাঁটুর উপর অব্দি। পঞ্চায়েতগতভাবে ব্যবস্থা বলতে আমরা ডিএম কে জানানো হয়েছে, এটা নিয়ে চলছে এই 6 মাস ধরেই। একটা সবুজ সংকেত এসছে, একটা ক্যানেল খুব শীঘ্রই চালু হয়ে যাবে কাজটা, তাতে মনে হয় সবাই উপকৃত হবে। এবার দেখাবো ঝাড়গ্রামের ছবি। ঝাড়গ্রামে ভৈরববাকি নদীর জল বেড়েছে, আর ভৈরববাকি নদীর জল বেড়ে যাওয়াতেই কিরকম বিপত্তি দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কিরকম অবস্থা তৈরি হয়েছে সেখানে। ভৈরববাকি নদীর জল বেড়ে যাওয়াতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নেপুর থেকে লালগড়ের। অন্যদিকে নতুন করে ডুলুং নদীতেও জল বেড়েছে, আর ডুলুংয়ের জল বেড়ে যাওয়াতে জামবনি ঝাড়গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি গিদিনে যাচ্ছি, এখন ঝাড়গ্রাম ব্যাক করব। এই নদীতে জল বেড়ে গেছে, কারবারের মধ্যে জল যাচ্ছে, অনেক তো ঘুরপথ দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, যেতেই হবে, এখন কিছু উপায় নেই। এটা বেসিক সমস্যা সব জনেরই। করলা নদীতে বিপদ বাড়ছে। কেন বাড়ছে? কারণ বাজারের বর্জ্য পদার্থ, আর তাতেই করলা নদী দূষিত হচ্ছে। বিপদ বাড়ছে করলা নদীতে। জলপাইগুড়ির করলা নদীর জল দূষিত হচ্ছে। আরও বিস্তারিত এই বিষয়ে জানবো, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, ইতিমধ্যেই নদী পাড়ের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। মহকুমা শাসক তিনি পরিদর্শনে গেছেন, কিন্তু সমস্যার সমাধান কিভাবে? নদী তো দূষিত হয়ে যাচ্ছে। দেখো, প্রশাসন কিন্তু এর আগে গত 26 তারিখ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছিল, কারণ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে রিপোর্ট দিয়েছে তাতে পরিষ্কার বলা হচ্ছে যে করলা নদীর জল কিন্তু বছরের পর বছর দূষণের মাত্রা বেড়েই চলেছে। তার অন্যতম কারণ হিসাবে কিন্তু যেটা চিহ্নিত করা হয়েছিল, জলপাইগুড়ি শহরের পাশে করলা নদীর পাশে যে প্রাচীন বাজার রয়েছে, দিন বাজার, সেখানকার নোংরা আবর্জনার একটা বড় অংশই কিন্তু গিয়ে পড়ছে করলা নদীতে। এই নিয়ে কিন্তু ব্যবসায়ীদের সাথে তারা বৈঠক করেন, প্রশাসন বৈঠক করে পুরসভা উপস্থিত ছিল। সেখানেই বারবার করে বলা হয়েছিল যে ব্যবহৃত প্লাস্টিক, থার্মোকল এগুলো যেন কোনোভাবেই নদীতে না ফেলা হয়, এবং ব্যবসায়ীরা সেই সময় আশ্বস্ত করেছিলেন যে তারা পদক্ষেপ করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে 10 দিন পরেও কিন্তু পরিস্থিতি বদল হয়নি। এই খবর পাওয়ার পরে কিন্তু প্রশাসনিকভাবে মহকুমা শাসক নিজে যান, সঙ্গে ছিলেন পৌরসভার আধিকারিকরা, পুলিশ ছিল, এবং সব মিলিয়ে দিনবাজার এলাকা পরিদর্শন করে রীতিমতন ক্ষোভ প্রকাশ করলেন মহকুমা শাসক। তিনি স্পষ্টত দেখতে পান যে নোংরা আবর্জনা এসে কিন্তু মিলছে করলা নদীতে, যাতে কোনো রকমভাবে কঠিন বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে অসুবিধা না হয়। প্লাস্টিক বর্জ্য এবং থার্মোকল এগুলো নিয়ে আমরা একটা সমীক্ষা নিরীক্ষণ করছি। জলপাইগুড়ি শহরকে, জলপাইগুড়ি পৌরসভাকে কেন্দ্রবিন্দুতে রেখে সকলে মিলে আমরা সুন্দর রাখতে চাই। এসডিও সাহেব আসছিলেন গত 26 তারিখে, আমাদের নিয়ে একটা মিটিং করেছিলেন উনি। তো তখন কথা হয়েছিল থার্মোকল, প্লাস্টিক বর্জনের ব্যাপারে। ওই ব্যাপারটা আমরা কত দূর কাজ করেছি। আমরা এর আগেও কয়েকদিন ধরে থার্মোকলের নিয়ে আমরা মাঝবাজারের পিছনে যারা ফেলতো তাদের অ্যানাউন্স করেছি। কিছু মাল পড়ে আছে, সেটা উঠে নেওয়ার ব্যবস্থা করছি। আর থার্মোকল যাতে নদীতে না পড়ে, পরিবেশ দূষণ যাতে না হয়, আমরা সেদিকে নজর রাখছি। আর আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য। আমরা খবর দেখিয়েছিলাম পাঁচুগোপাল ফেরিঘাটের পরিষেবা বন্ধ ছিল, এবং খবর দেখানো ঠিক 24 ঘন্টা তার মধ্যেই আবার চালু হলো ফেরি পরিষেবা। স্বাভাবিকভাবেই সেখানকার মানুষজন খুশি, তার কারণ যারা এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন তারা অসুবিধের মধ্যে ছিলেন। এই পরিষেবা শুরু হওয়ায় খুশি সকলেই। এক সপ্তাহ ধরে আমাদের ঘাটের পরিষেবা এখানে বন্ধ ছিল। ট্রলার যাতায়াত করতে পারতো না, মানুষের প্রচুর অসুবিধা হতো। অসুখ বিসুখ হলে মানুষ আধ ঘন্টা 45 মিনিট ধরে, তাও যাতায়াতের প্রচুর রাস্তা খারাপ দিয়ে পারাপার হতো। এখন নিউজ ইউনিটির খবর দেখানোর পর আমরা সুষ্ঠুভাবে যাতায়াত করছি। প্রশাসন থেকে ব্যবস্থা নিয়েছি এবং নিউজ ইউনিটিকে আমরা ধন্যবাদ জানাই।